গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল পর্ব ৪। দিলে আপনি বোকা বলবেন, কারণ এটি একটি নিরীহ রেস্তোরাঁর টেলিফোন। পুলিশ এখানে কিছুই খুঁজে পাবে না। বুঝেছি, নম্বরটা বলুন। পল বলল। গোপীনাথ টুকে নিল। এখানে ফোন করে মিশেলের সঙ্গে কথা বলতে চাইবে। ওরা বলবে মিশেল বলে এখানে কেউ নেই। তখন আপনি বলবেন, সে কি, আজ যে মিশেলের সঙ্গে আমার নতুরদাম যাওয়ার কথা। বুঝেছি, এটাই করত। হ্যাঁ, তবে মশিও দাতাকে অকারণে বিরক্ত না করাই ভালো। আপাতত উনি ওখানে নেই, আমি ওর হয়ে কাজ চালাচ্ছি। গোপীনাথ একটা শ্বাস ফেলে বলল, তাই বুঝি। আচ্ছা, শুভরাত্রি। ফোন রেখে গোপীনাথ দ্রুত ভাবতে লাগল, যা করার এখনই করতে হবে। এখনই তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। শত্রুপক্ষ প্রবল এবং সতর্ক। গোপীনাথ চটপট একটা অ্যাডাচি কেস গুছিয়ে নিল, পোশাক পরল, তারপর মধ্যরাত্রিতেই বেরিয়ে পড়ল পথে। চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে সন্দেহজনক কিছুই দেখতে পেল না। খানিক দূর হেঁটে গিয়ে সে একটা ট্যাক্সি ধরল। হাজির হলো একটা দিনরাতের গ্যারেজে। ক্রেডিট কার্ডের জোরে সে একখানা সেকেন্ড হ্যান্ড সিট্রিও গাড়ি ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়ল। দূরপ্রাচ্যের প্লেন তার প্যারিস থেকে আর ধরা হবে না। গাড়ির টেলিফোন তুলে সে ডায়াল করল তাদের মূল ল্যাবরেটরি লাইপজিগে। সিকিউরিটি প্রধান মালিককে। মালিক একজন আফগান। মালিক, ল্যাবরেটরির সিকিউরিটি কেমন? সব ঠিক আছে। না, সব ঠিক নেই, সিকিউরিটি বাড়াও। চারদিকে কড়া নজর রাখো, খুব তৎপর থেকো। ঠিক আছে। কোনো হামলা হবে বস? হতে পারে। আমি গা গরম করতে ভালোবাসি। তুমি ভিকিস মবের নাম শুনেছ? কে শোনেনি, সবাই জানে। ভিকিস মব আমাদের পেছনে লেগেছে। তাহলে দুঃসংবাদ বস, আমাদের রক্ষা করুন। আপাতত ঈশ্বরের চেয়ে তোমার উপরে আমার নির্ভরতা বেশি। দুঃখ ঘাবড়ানোর কিছু নেই। ওরা এখনই রেড করবে বলে মনে হয় না, তবু সাবধান থাকা ভালো। গোপীনাথ গাড়ি চালাতে চালাতে ভাবতে লাগলো, এই যে সে পালাচ্ছে, সে জানে এটা পণ্ডশ্রম। কিছুতেই সে ভিকিস মককে এড়াতে পারবে না। তবু অন্তত কিছুক্ষণের জন্য অনুসরণকারীদের ঝেড়ে ফেলা একান্তই দরকার। রোমে তাদের রিসার্চ সেন্টারে আদ্রের কিছু ডকুমেন্ট আছে, সেটা সরে ফেলা দরকার। দ্বিতীয় ফোনটা সে করল রোমে। বিল্লে, কি খবর? কি খবর চান? অস্বাভাবিক কিছু ঘটেনি তো? না। কেন? ভালো করে মনিটরটা চেক করো, ল্যাবের দিকে, ল্যাবের সব দিক দেখো। কোথাও কোনো অস্বাভাবিকতা দেখলে আমাকে জানাও। আর আদ্রের ঘরটা ভালো করে দেখো, দরজা ভাঙার বা খোলার কোনো চেষ্টা করা হয়েছে কিনা। আদ্রের দরজা ইলেকট্রনিক লক আছে, কোড ছাড়া খুলবে না। তবু দিচ্ছি। আমি আবার 15 মিনিট পরে ফোন করব। 15 মিনিট বাদে ফের ফোন করল গোপীনাথ। বিল্লে বলল, সব ঠিক আছে। গোপীনাথ একটা উজ্জ্বল এয়ারপোর্ট টার্মিনালে ঢুকে গাড়ি থামালো। শত্রুপক্ষের চোখে ধুলো দিয়ে অন্তত একটা কদমও এগোতে পেরেছে কি? মাত্র একটি বা দুটি ঘন্টা তার সময় দরকার। তাকে ভাবনায় ফেলেছে আদ্রের নিজস্ব অফিস ঘরের দরজার ইলেকট্রনিক দরজাটা খোলা দরকার। আদ্রের রিসার্চ পেপার এবং কম্পিউটারের তথ্য তার ভীষণ প্রয়োজন। ওটা হাতছাড়া হলে তাদের এত পরিশ্রম বৃথা যাবে। দুবার প্লেন বদল করে রোমে যখন নামল গোপীনাথ, তখন বিকেল। সারাক্ষণে নানা অস্বস্তি ও সন্দেহে কেটেছে তার। কেউ অনুসরণ করছে কিনা, কেউ লক্ষ্য করছে কিনা, সারাক্ষণে কেবল এই চিন্তা। সবচেয়ে কঠিন কাজ তার রোমেই।
প্রথম কথা, আদ্রের ঘরের ইলেকট্রনিক লক খোলা। কাজটা যদিও অসম্ভব না যদি লকের কোড জানা থাকে। আদ্রে কোডটা কোথাও নোট করে রেখেছে এরকম একটা ক্ষীণ সম্ভাবনা আছে, এবং তার নোট করে রাখার সম্ভাবনা আছে তার ডেবুকে। ডেবুক যদি আদ্রের সঙ্গে করে নিয়ে না গিয়ে থাকে, তাহলে তা আছে আদ্রের ফ্ল্যাটে। আদ্রে একা থাকে, সুতরাং গোপীনাথ বসুকে এখন যে কাজটা করতে হবে তা অতীব আইন বিরুদ্ধ এবং অপরাধমূলক। তাকে তালা ভেঙে ঢুকতে হবে আদ্রের ফ্ল্যাটে, চোরের মতোই। গোপীনাথ আদ্রের ফ্ল্যাট চেনে, বেশ কয়েকবার এসেছে। আদ্রে একা বলেই বোধহয় মাঝে মাঝে পার্টি দিত। ইতালির বেশ কয়েকজন গণ্যমান্য আর্টিস্টের সঙ্গে ছিল তার প্রগাঢ় বন্ধুত্ব, তারাও এসেছে। গোপীনাথ দুবার ট্যাক্সি বদল করে যখন আদ্রের ফ্ল্যাট বাড়ির সামনে পৌঁছালো, তখন শহরতলির অভিজাত পাড়াটি নির্জন। রাত 8টা বাজে। সময়টা চৌর্যবৃত্তির পক্ষে প্রশস্ত নয়, কিন্তু গোপীনাথের হাতে আর সময় নেই। যা করার এখনই করতে হবে। এইসব ফ্ল্যাট বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ঢোকা বেশ শক্ত। প্লেক্সি গ্লাসের শক্ত পাল্লা ইলেকট্রনিক সংকেত ছাড়া খোলে না। দরজার বাইরে একটা ইলেকট্রনিক বোর্ড আছে, তাতে বাসিন্দাদের নামের কার্ড লাগানো, পাশে বোতাম। সঙ্গে 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 যার অ্যাপয়েন্টমেন্ট আছে তার নামের বোতাম টিপলে সে উপর থেকে আর একটা বোতাম টিপে দেয়। একমাত্র তখনই দরজা খোলে। গোপীনাথ দরজাটা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় 15 মিনিট বাদে একজন লম্বা চওড়া লোককে দরজার কাছে যেতে দেখে গোপীনাথ দ্রুত পালিয়ে গেল। লোকটা ভিজিটর। একটা বোতাম টিপে অপেক্ষা করতে লাগলো। গোপীনাথও একটা বোতাম আঙ্গুল ছোয়ালো, কিন্তু টিপল না। লোকটা যাতে বুঝতে না পারে সে ফাঁকতলে ঢোকার মতলব করছে। কাছের দরজা খুলে যেতেই সে লোকটার পিছু পিছু ঢুকে পড়ল ভিতরে। লোকটা তাকে বিশেষ গ্রাহ্য করল না, একটু মাল খেয়ে আছে বোঝা যাচ্ছিল। গিয়ে লিফটের কাছে দাঁড়ালো। আদ্রে 3 তলায় থাকে। গোপীনাথ এলিভেটর নিল না, দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উঠে গেল উপরে। অ্যাটাচি কেসটা খুলে একটা সরু শিকের মতো জিনিস বের করল। তারপর দ্রুত হাতের তালাটা খুলতে চেষ্টা করল। উত্তেজনায় তার কপালে ঘাম ফুটতে লাগলো। প্রায় 5 মিনিট ধরে চেষ্টা করল সে। কঠিন দরজা অনড় রইল। যতদূর মনে হচ্ছে আদ্রে কোনো বার্গালার অ্যালার্ম লাগিয়ে যায়নি, তাহলে এতক্ষণে গার্ডরা ছুটে আসত। লম্বা প্যাসেজ দিয়ে 2টো লোক হেঁটে আসছিল নিঃশব্দে। গোপীনাথ একটু শক্ত হয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে সে নিজের টায়ের নটটা একটু ঠিকঠাক করে নিতে লাগলো। যতদূর সম্ভব স্বাভাবিক ভাবভূম। লোক দুটো যখন তার কাছাকাছি চলে এসেছে, তখন গোপীনাথ 2টো হাত মুঠো করে রইল। এরা ফিকির লোক হতে পারে কিংবা নিরীহ সজ্জন। লোক দুটো দাঁড়ালো না, তাকে পেরিয়ে গেল। গিয়ে থামলো এলিভেটরের সামনে। 1 মিনিট পর তারা লিফটে উঠে যেতে আবার কাজ শুরু করে দিল গোপীনাথ। বিস্ময়ের কথা, দ্বিতীয়বার প্রায় বিনা ভূমিকায় দরজা খুলে গেল। ভিতরটা অন্ধকার। দরজা বন্ধ করে আলো জ্বালল গোপীনাথ। আদ্রে একা থাকলেও খুব গোছানো লোক। ফ্ল্যাটটা বিশাল, অন্তত 3000 স্কোয়ার ফিট। ঢুকতে হলঘর, এক ঘরে বসবার জায়গা, অন্যধারে একটা লাইব্রেরির মতো। 2টো মস্ত শোয়ার ঘরের একটা হল আদ্রের কাজের ঘর। অন্তত গোটা 5 কম্পিউটার সাজানো রয়েছে চারধারে। একটা ল্যাপটপ, কম্পিউটারও রয়েছে বালতির মধ্যে। একটা ওয়ার্কিং টেবিলে নানা ধরনের মডেল। সবচেয়ে অবাক কাণ্ড, ছাগলের একখানা অরিজিনাল পেইন্টিং ঝুলছে। আদ্রের ছবি পাগল মানুষ ছিল, বিজ্ঞানী না হলে অবশ্যই একজন আর্টিস্ট। ডেবুকটা বাইরে কোথাও পড়ে নেই। টেবিলের ড্রয়ারগুলো খুলে খুলে দেখল গোপীনাথ। কখনো কাজের জিনিসটা সহজে পাওয়া যায় না। পাশে শোয়ার ঘরে গিয়ে গোপীনাথ দেখতে পেল বিশাল রাজকীয় একখানা খাট ও বিছানা। আদ্রে একটু বিলাসবহুল জীবন কাটাতে ভালোবাসত একা থাকতে।
অনেকে সন্দেহ করে আদ্রে সেক্সুয়াল। গোপীনাথ অবশ্য ততটা ভালো করে জানে না, শুনেছে এই পর্যন্তই। আদ্রে আর যাই হোক ছিল অসম্ভব কাজ পাগলা। সবার ঘরে খুঁজতে খুঁজতেও হয়রান হলো সে। কোথায় রাখতে পারে দেবুকটা? গোপীনাথ অবশেষে বাথরুমে হানা দিল। বাথরুমটাও রাজকীয়, কোনো আধুনিক গ্যাজেট বাদ নেই। বাথরুমে থাকার কথা নয়, তবু বাথরুমে পেয়ে গেল ডায়েরিটা গোপীনাথ। একটা টেনশন মুক্তির দীর্ঘশ্বাস ছেড়ে দেখল ডেবুকের প্রথম পৃষ্ঠাতেই তার দরজা খোলার কোডটা লেখা রয়েছে। আদ্রে কোড পাল্টান না, তার স্বাভাবিক তো একরক্ষা। পরিবর্তন জিনিসটা সে পছন্দ করত না। ডায়েরিটা অম্লান বদনে অ্যাটাচি কেছে ভরে বাতি নিভিয়ে দরজার সামনে অপেক্ষা করল গোপীনাথ। আদ্রে কি মারা গেছে? সে ফের বাতি জ্বালালো এবং টেলিফোনের সামনে বসে একটা নম্বর ডায়াল করল। ও পাশ থেকে একটা পুরুষ গলা বলে উঠল, ইন্ডাস্ট্রিয়াল অ্যালয়। আমি রোম থেকে বলছি, সুব্রত রায় কি আছেন? না, উনি অফিসের বাইরে। একটা ইনফরমেশন চাই রিগার্ডিং আদ্রে, ডেলিগেটদের একজন। হ্যাঁ, উনি আজ মারা গেছেন সকাল 11টায়। টেলিফোনের উপরে গোপীনাথের মুঠো শক্ত হয়ে গেল। সে ঠান্ডা গলাতেই বলল, ডেড বডি কি নিয়ে আসা হচ্ছে? হ্যাঁ, আজ রাতের ফ্লাইট। টেলিফোনটা রেখে গোপীনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইল। দরজাটা খুব সাবধানে চুল পরিমাণ ফাঁক করল গোপীনাথ। নিবিষ্ট রেখে করিডোরটা দেখল। ফাঁক দিয়ে শুধু বাঁ দিকের করিডোরটাই দেখা যায়। ডান দিকেরটা দেখতে হলে মুন্ডু বের করতে হবে। কিন্তু ভয় পেলে এবং বেশি সাবধানতা অবলম্বন করতে গেলে মূল্যবান সময়ের অপচয়। ভিকিস মবের চেয়ে 1-2 কদম এগিয়ে না থাকলে এতদিনের পরিশ্রম পণ্ড হবে। গোপীনাথ দরজাটা ঝড়াক করে খুলে ফেলল। না, ডান ধারেও কেউ নেই। যদি থাকেও তবে সেবা তারা নিশ্চয়ই গোপীনাথের সামনে বোকার মতো বুক চিতিয়ে হাজির হবে না। থাকলে তারা আড়ালে বাঘের মাসির মতো ওত পেতে অপেক্ষা করছে, যথাসময়ে ঘাড়ে এসে করবে। সুতরাং ভেবে লাভ কি? গোপীনাথ নামবার সময়ও লিফট নিল না। দুধাপ করে সিঁড়ি দ্রুত পায়ে ভেঙে নিচে নামল। তার স্মৃতিশক্তি অসাধারণ। 25-30 বছর আগেকার ছোটখাটো তুচ্ছ ঘটনাসমূহও তার হুবহু মনে থাকে। সে কারো নাম একবার শুনলে আর ভোলে না। বিশেষ করে সংখ্যার ব্যাপারে তার স্মৃতি আরও তীক্ষ্ণ। ইলেকট্রনিক সুইচবোর্ডটার কাছে গিয়ে সে মাত্র 2 সেকেন্ড ভাবল। আদ্রে যে 4টা নম্বর টিপের দরজা খুলত, সেটা ফটোগ্রাফের মতো তার চোখের সামনে ভেসে উঠল। 7234। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো গোপীনাথ। হাতে সময় বড্ড কম। দ্রুত পায়ে সে পাড়া ছাড়িয়ে ভিড়ের রাস্তায় চলে এলো এবং ট্যাক্সি নিল। সারাদিন তাকে যথেষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়েছে। উদ্বেগ এবং উৎকণ্ঠা তাড়া করেছে, তবু উত্তেজক পরিস্থিতিতে সে ভালো থাকে। তার বোধবৃদ্ধি রিফ্লেক্স সবাই যেন চনমনে হয়ে ওঠে। ইতালিয়ান আকবুড়ো ট্যাক্সিওয়ালার সঙ্গে সে 2-একটা রসিকতাও করল। ল্যাবরেটরিতে পৌঁছে গেল রাত 10টার মধ্যেই। সাকিন কর্পোরেটেডের এই ল্যাবরেটরিটাই বিশাল। চারদিকে উঁচু ঘের পাঁচিল তো আছেই, তাছাড়া আছে নানা রকম ইলেকট্রনিক সিকিউরিটি এবং পারগালার এলাম। সশস্ত্র প্রহরী এবং পাহারাদার কুকুর সারা এলাকা সর্বক্ষণ পাহারা দেয়। ফটকে নিজের আইডি কার্ডটা যন্ত্রে ঢুকে অপেক্ষা করতে হলো তাকে। ছাড় পেয়ে দ্বিতীয় গার্ড নিজের গাড়িতে এলে কথা ছিল না, কিন্তু ট্যাক্সি নিয়ে ভিতরে যাচ্ছে বলেই গার্ডরা এসে উকিঝুঁকি দিয়ে ভিতরটা দেখে দিল। আইডি কার্ড দেখল, তারপর বলল, ওকে স্যার, ইউ মে এন্টার। ট্যাক্সিটা ছেড়ে দ্রুত পায়ে গোপীনাথ ভিতরে ঢুকল। এসকেলেটরে উঠে এলো দোতলায়। আদ্রের ঘর দোতলাতেই। গোপীনাথ বৈদ্যুতিক সংকেতের দরজা খুলল, ঘরে ঢুকল এবং আলো জ্বালল। আদ্রে অত্যন্ত গোছানো মানুষ, তার সবকিছুই খুব নিখুঁত ও পারস্পরিক। আদ্রে যে চেয়ারটায় বসে কাজ করে সেটাই কিছুক্ষণ চুপচাপ বসে রইল গোপীনাথ।
তারপর ধীরে ধীরে কাগজপত্র ঘাঁটতে লাগল। কম্পিউটার চালু করে কিছুক্ষণ দেখল, প্রিন্ট আউট বের করল। রাত ক্রমে গভীর হচ্ছে। সে অনেকক্ষণ কিছুই খায়নি, খিদে পাচ্ছে এবং দুর্বল লাগছে। কাজ শেষ করে অ্যাটাচি কেসে কাগজপত্র ভরে সে বেরিয়ে এলো। রিসেপশন থেকে ফোন করে একটা ট্যাক্সি আনালো সে, তারপর বেরিয়ে পড়ল। নিজের অ্যাপার্টমেন্টে এসে সে প্রথমেই কালো কফি খেলো। তারপর ফ্রিজ খুলে কিছু খাবার বের করে গরম করে গোঘ্রাসে খেলো। খাওয়ার পর সে আরো কিছুক্ষণ অপেক্ষা করে রাত 12:30 নাগাদ কলকাতায় সুব্রতকে ফোন করল। সুব্রত, গোপীদা বলছি। কি খবর? গোপীদা, খবর খারাপ, আদ্রে মারা গেছে। অ্যাজ এক্সপেক্টেড। ডেড বডি? ওরা আজই নিয়ে যাচ্ছে। ভালো, অটোপসিটা এখানে হলেই ভালো। অটোপসি হবে কেন গোপীদা? ডাক্তাররা তো হার্ট অ্যাটাক বলে সার্টিফিকেট দিয়েছে। কারণ আছে বলেই হবে। ক্রিমিনাল সায়েন্সেও অনেক এগিয়ে গেছে বুঝলি। আর কি খবর? আপনি কি জানেন যে ইন্টারপোলের একজন বাঙালি এজেন্ট এসে হাজির হয়েছে? না তো, কেন? শুনেছি সে নানা রকম ইনকোয়ারি করছে। ইন্টারপোলের ইন্টারেস্ট কি? বৌদি আমাকে বলেছে ব্যাপারটা আপনাকে জানাতে। গোপীনাথ একটু চুপ করে থেকে বলল, সোনালীকে তুই এখনো বৌদি বলে ডাকিস নাকি? আরে না, আমার ঘাড়ে কটা মাথা, কি বলে ডাকিস? দিদি, সোনাদি। সোনালী হঠাৎ ইনফরমেশনটা আমাকে দিতে বলল কেন? সে তো আমার নাম শুনতেও পারে না। বোধহয় সিচুয়েশনটা ঘোলাটে বলেই বলেছে। কি বলেছে? লোকটার নাম সুধাকার দত্ত, ইন্টারপোল এজেন্ট, সাকি ইনকর্পোরেটেড সম্পর্কে খুব ইন্টারেস্ট। সাকি সম্পর্কে আজকাল সকলের ইন্টারেস্টই দেখা যাচ্ছে। কি ব্যাপার গোপীদা? তা জানি না, তবে চারদিকে বেশ একটা তৎপরতা শুরু হয়েছে। শোন সুব্রত, লোকটা সম্পর্কে ভালো করে খোঁজ নেই, চেহারার বিবরণ আর যা কিছু। বৌদির সঙ্গে লোকটার আলাপ হয়েছে। লম্বা প্রায় 6 ফুট, বেশ ভালো পেটানো স্বাস্থ্য, গলার স্বর খুবই ভালো, হ্যান্ডসাম। প্যারিসে হেডকোয়ার্টার এতে হবে। ওর আইডেন্টিটি কার্ড কি সোনালী দেখেছে? না বোধ হয়, তবে আমাদের অফিসে চেক করা হয়েছে বোধ হয়। মিস্টার সেন তো কাঁচা লোক না। গভীরাত একটু হাসল, বলল, এই যুগটা অত্যন্ত বুদ্ধিমানদের যুগ বুঝলি। ক্ষুরদার বুদ্ধি ছাড়া এই কম্পিটিটিভ এজে কিছু করা কঠিন। মনোজের সেই বুদ্ধি নেই। কিন্তু আপনি তো ওকে চেনেন না গোপীদা। না, ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু অনুমান তো করতে পারি। সিম্পল ডিরেকশন। নিন সাহেব কিন্তু বুদ্ধিমতী। রোজমারি সম্পর্কে আমার কোনো রিজার্ভেশন নেই। রোজ সত্যিই বুদ্ধিমতী, কিন্তু ওর একটা অতীত আছে, সেইটাই বিপজ্জনক। সে কি গোপীদা? সময় মতো জানতে পারবি হয়তো। এখন একটা কথা মন দিয়ে শোন। বলুন গোপীদা। আবার একটা বিপদ চলছে। কি বিপদ? একটা আন্তর্জাতিক ক্রিমিনাল গোষ্ঠীকে কেউ আবার পিছে লেলিয়ে দিয়েছে। এই গোষ্ঠীর নাম ভিকিজম। ও বাবা, এরা তো সাংঘাতিক। আমার ধারণা আদ্রেকে ওরাই মেরেছে। মেরেছে? ওয়াজ ইট এ মার্ডার? হ্যাঁ সুব্রত, নিট অ্যান্ড ফুল প্রুফ। সর্বনাশ! এরা তো তাহলে আপনাকেও? না সুব্রত, আমাকে এখনই মারবেন না। তার কারণ সাকি ইনকর্পোরেটেডের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের আমি কোঅর্ডিনেটরের সায়েন্টিস্ট, প্রোগ্রাম চিফ আমি। আমাকে মারলে প্রজেক্টটা বানচাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিকিস মবের উদ্দেশ্য সিদ্ধ হবে না। ওরা প্রজেক্টটার ব্লু প্রিন্ট চায়। বুঝেছি। সেই জন্য ওরা আমাকে ভয় দেখাচ্ছে। প্রয়োজন হলে অবশ্য মারতে দেরি করবে না। তবে ভয় হচ্ছে অ্যাবডাকশনের। আপনাকে চুরি করবে? হ্যাঁ। ওর ফটোগ্রাফিক মেমোরির কথা ওরা জানে। যদি আমাকে চুরি করতে পারে তাহলে ওদের খানিকটা সুবিধা হবে। আপনি পালাচ্ছেন না কেন? গোপীনাথ হেসে বলল, তো জানা কোনো নিরাপদ জায়গা আছে নাকি? শুনবো কাছে যে দুনিয়ার কোথায় আমি মরতে চাই তা ওরা প্রথমেই জানতে চেয়েছিল, অর্থাৎ বুঝিয়ে দিয়েছিল যে
পৃথিবীর সব জায়গায় ওদের কুশল খুনিরা আছে। তাহলে কি হবে গোপীদা? আমার কাছে আদ্রের কিছু কাগজপত্র আছে, আমি সেগুলোর কিছু জেরক্স কপি আজ রাতেই করে রাখছি। কিন্তু আমার অ্যাপার্টমেন্ট নিরাপদ নয়, ওরা ইচ্ছে করলে চুরি করতে পারে। এখন শোন, আমি কাগজগুলোর কয়েকটা ছবি আমার হ্যাসেলব্লাড ক্যামেরায় তুলে রাখছি। ইন কেস আমার যদি কিছু হয় তাহলে তুই একটা ফোন করে সিসি নামে এক মহিলাকে ব্যাপারটা জানিয়ে দি। সিসিকে আপনি জানাচ্ছেন না কেন? তার কারণ হলো সিসি সদ্য বিয়ে করে নতুন বরের সঙ্গে সমুদ্র যাত্রায় বেরিয়েছে। 1 মাসের ছুটি, আরো 25 দিন তাকে ধরা যাবে না। হ্যাসেলব্লাড ক্যামেরাটা কোথায় রাখা আছে? বলছি, আমার অ্যাপার্টমেন্টে একটা ডার্ক রুম আছে, সেখানেই ক্যামেরাটা মাউন্ট করা। আমি ছবি তুলব, কিন্তু ফিল্ম ক্যামেরার মধ্যেই থেকে যাবে, বুঝেছিস? বুঝেছি গোপীদা, কিন্তু আপনার জন্য যে আমার ভয় ভয় করছে। ভয় করে লাভ কি? এখন সিসির ফোন নম্বরটা টুকে নে। বলো। গোপীনাথ ফোন নম্বরটা বলল, তারপর বলল, আচ্ছা ছাড়ছি, অনেক রাত হয়েছে, আমি আজ খুব টায়ার্ড, ঘুমানোর সময় হচ্ছে না। গুড নাইট গোপীদা। গোপীনাথ ফোন রেখে তার শোবার ঘরের কাবার্ড খুলে একটা শক্তিশালী পিস্তল বের করে আনলো। ফ্লিপটা খুলে দেখে নিল সবগুলি আছে কিনা। সব ঠিকই আছে। অনেকদিন আগে কেনা জিনিসটা গোপীনাথের কোনো কাজেই লাগেনি, হয়তো ভবিষ্যতেও লাগবে না, তবু কাছে থাক, একটা ভরসা তো। ড্রয়াররুমে ঢুকে আদ্রের কাগজপত্রগুলো একটা বোর্ডে পিন দিয়ে সাটল। তারপর বিশাল হ্যাসেলব্লাড ক্যামেরার একটার পর একটা ছবি তুলল। তারপর কপি মেশিনে কয়েকটা করে কপি তুলে নিল। স্টাডিতে ঢুকে কাগজপত্রগুলোকে কয়েকটা বইয়ের মধ্যে ভাঁজ করে ঢুকিয়ে নিল। এসব ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। শত্রুপক্ষ যদি পেশাদার অপরাধী হয়ে থাকে তবে সব জায়গায় নিপুণভাবে খুঁজে দেখবে। ভরসা একটাই, আদ্রের কাগজপত্র কিছু কিছু জায়গায় কোডেড। গোপীনাথ তার বড় অ্যাপার্টমেন্টটা ভালো করে ঘুরে দেখল। তার অনুপস্থিতিতে কেউ ঢোকেনি বা জিনিসপত্র ঘাটেনি বলেই আপাত দৃষ্টিতে মনে করছে। রাত প্রায় 1টা বাজে। গোপীনাথ ঘরের আলো নেভালো এবং জানালার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে রইল। নিজের জীবনটাকে তার কখনো অভিশপ্ত বলে মনে হয়। সোনালীর সঙ্গে তার বিয়ে হয়েছিল, সম্বন্ধ করা বিয়ে, জাত গোত্র সব দেখে শুনেই বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই বউ আর কাজ, এই দুয়ের মধ্যে সমতা রক্ষা করা কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। তখন গোপীনাথ সাক্ষীতে ছিল না, অন্য কোম্পানিতে। সারা দুনিয়া দৌড়ঝাঁপ করে বেড়াতে হতো, বাড়ি ফেরার ঠিক ছিল না। দিনের পর দিন সারা রাত গবেষণার কাজে কাটাতে হয়েছে ল্যাবরেটরিতে। সোনালী যদি সেই একাকিত্ব সহ্য না করতে পেরে থাকে তাহলে তাকে দোষ দেওয়া যায় না। গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিছানার দিকেই যাচ্ছিল গোপীনাথ, হঠাৎ ফোন বেজে উঠল। আমি আপনার বন্ধু পল। গোপীনাথের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, তবু সে গলাটা নিরুদ্যোগ রেখে বলল, হ্যাঁ পল, বলো। চোস্ত ফরাসিতে পল বলল, আপনার প্যারিস থেকে রোমে আসার গোটা অ্যাডভেঞ্চারটাই আমরা খুব কৌতূহলের সঙ্গেই লক্ষ্য করেছি মসিয়ে বোস। গভীরাত একটু কেঁপে গেল, যা ভয় করছিল তাই। ওরা সারাক্ষণ তাকে মনিটর করছে। মসিয়ে পল, আমাদের কাজ করে খেতে হয়, আমাকে নিজের কাজেই আসতে হয়েছে। অবশ্যই মসিয়ে, এমনকি নিজের কাজে আপনাকে চুরি এবং বাটপারি করতে হচ্ছে তাও আমরা জানি। চুরি বাটপারি কি যে বলেন মসিয়ে পল? মসিয়ে বোস, আপনি যদি ক্রিমিনাল হতেন তাহলে জীবনে উন্নতি করতে পারতেন। আমাদের অভিনন্দন। অভিনন্দন কেন? আদের কাগজপত্রগুলো উদ্ধার করে আনার জন্য। গোপীনাথ নার্ভাস বোধ করছিল, বলল, এরকম ঘটনা ঘটেছে নাকি?
মশিয়ে বোস, আপনি হয়তো বোধহয় ভুলে গেছেন যে আপনাদের ল্যাবরেটরির প্রত্যেকটা ঘরেই ইলেকট্রনিক আই বসানো আছে। প্রত্যেকটা ঘরেই সারাক্ষণ মনিটর করা হয়। গোপীনাথ ঠান্ডা গলায় বলল, জানবো না কেন? আমরা মনিটরে আপনার সব কার্যকলাপ খুব মন দিয়েই দেখেছি। গোপীনাথ দ্রুত ভাবছিল। তাদের ল্যাবরেটরির সিকিউরিটি অত্যন্ত উচ্চমানের, বাইরের লোক ঢোকা অসম্ভব। তাহলে কি ভিতরেই কিছু পাজি লোক রয়েছে? গোপীনাথ বলল, আপনারা আমাদের ল্যাবরেটরিতে মনিটরিং রুমে ঢুকেছিলেন কি করে? আমাদের লোক সর্বত্র আছে, আপনাকে আগেই বলেছি। গোপীনাথ বলল, ঠিক আছে, এবার কাজের কথাটা বলুন। প্রিন্ট আউটটা আমাদের চাই। গোপীনাথ মৃদুস্বরে বলল, আপনি নিশ্চয়ই বোকা নন। কেন বলুন তো? আদ্রের কাগজপত্রের বা কম্পিউটার প্রিন্ট আউট পেলেই তো আর হবে না। প্রজেক্টটা বিরাট জটিল, অনেক সায়েন্টিস্ট কাজ করছে। আপনি কোঅর্ডিনেটর, আপনি ভালো জানবেন কার কাছে কি আছে। না মশিয়ে পল, আমিও জানি না। এত বড় প্রজেক্ট যে একজনের পক্ষে জানা বা মনে রাখা সম্ভব নয়। আমরা মাঝে মাঝে মিটিং করে নানান তথ্য বিনিময় করি। প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ। প্রত্যেকের কাজের ধরন আলাদা। আমরা তা জানি মশিয়ে বোস। আমাদের সবচেয়ে বেশি জানা দরকার আপনাদের জ্বালানি সম্পর্কে। আপনারা কি জ্বালানি ব্যবহার করছেন মশিয়ে বোস? দুঃখিত পল, আমার তা জানা নেই। এ ব্যাপারে আদ্রের কিছু অবদান আছে, তাই না? হয়তো, কিন্তু আদ্রেকে খুন করে আপনারা হয়তো বিজ্ঞানের এক মস্ত সম্ভাবনাকেই নষ্ট করে দিয়েছেন। তাই কি মশিয়ে বোস? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এই প্রথম পল যেন একটু দ্বিধায় পড়ল, একটু চিন্তা করল, তারপর বলল, হতে পারে আদ্রিকে খুন করা মস্ত একটা ভুল। কবিরাজ মৃদস্বরে বলল, মস্ত 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 বড় ভুল মশিয়ে পল। আপনারা উন্মাদের মতো কাজ করছেন। দয়া করে রাগ করবেন না, রেগে লাভ নেই। গোপীনাথ ঠান্ডা গলায় বলল, রাগ করে লাভ নেই জানি, কিন্তু বোকামি আমার সহ্য হয় না। আদ্রেকে হত্যা করার মতো আদ্রেকে হত্যা করার মতো বোকা লোককে আপনারা সহ্য করেন কি করে? পল হঠাৎ গম্ভীর হয়ে বলল, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, নিশ্চিন্ত থাকুন। কি শাস্তি? আমাদের শাস্তি মোটামুটি একটাই, এলিমিনেশন। গোপীনাথ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অন্তত একটা শয়তান তো নিকেশ হবে। সকালটি বেশ মনোরম। চারদিকে ঝলমল করছে রোদ। মনোজের অফিস ঘরেও বাইরের আলো আভা আসছে। স্বাভাবিক আলো, স্বাভাবিক বাতাস মনোজের খুব প্রিয়। সেই তো প্রকৃতিপ্রেমী মানুষ। নিজের অফিস ঘরে সকালেই সে প্রথমে এক কাপ ব্ল্যাক কফি খায়, খুব শিথিল ভঙ্গিতে বসে। এই সময়টাই সে একা থাকতে ভালোবাসে। কফি শেষ করে কাজ শুরু করে। ব্যবসায় একটা টেনশন থাকেই। মনোজ টেনশন ভালোবাসে না। ব্যবসা জিনিসটার প্রতি বরাবর তার একটা ভীতি আছে। ব্যবসা একটা অনিশ্চিত ব্যাপার। সে জার্মানিতে একটা মোটা মাইনের গবেষণাধর্মী চাকরি করত। খুব নিশ্চিন্ত ছিল তখন। বছরে একবার কি দুবার ইউরোপে বা অন্য কোথাও বেড়াতে যেত। রোজমারির সে বাধা জীবন ভালো লাগছিল না। তাকে টেনে নামালো ব্যবসায়, প্রোডাকশনে। রোজমারি একটু অ্যাডভেঞ্চারাস টাইপের, তবে ব্যবসাটা ইউরোপে করলে ভালো হতো। নিজের দেশকে চেনে মনোজ। এখানে ব্যবসা করতে গেলে পদে পদে বাধা। সস্তা শ্রমিক এবং ওভারহেড খরচ কম বলে এবং ভারতবর্ষের প্রতি করুণা মিশ্রিত ভালোবাসা আছে বলে রোজমারি এদেশের কারখানা করার গো ধরেছিল, আর করেই ছাড়ল। কাজটা উচিত হয়েছে কিনা মনোজ এখনো বুঝতে পারছে না, তবে মনের মধ্যে একটা অস্বস্তি। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বেড়াল সাদা বেড়াল, পর্ব 4।